নমস্কার বন্ধুরা, অমৃত কথার একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত। এই 16 সোমবারের ব্রত কথা শ্রবণ করুন, তাহলে কিন্তু আপনাদের সকল মনস্কামনা বাবা পূরণ করবেন। তো চলুন শুনে নেওয়া যাক। প্রাচীনকালে এক নগরে এক মহারাজের বাস ছিল। তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত। প্রতি সোমবার উপোস রেখে শিব পার্বতীর পূজা করত ওই মহাজন। পার্বতী তার ভক্তেতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। ভোলানাথ জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী মহাদেবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখতে আবেদন জানাতে থাকেন। শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধুমাত্র 12 বছরের আয়ু দেন ভোলানাথ। এ কথা শুনে মহাজন না তো আনন্দিত হতে পারেন না দুঃখ পান, কিন্তু সে শিবের পুজো বন্ধ করেন না। নিয়মিত সোমবারের উপোস রাখত ও ব্রত কথা শুনত। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ছেলে 11 বছরের হয়ে গেলে মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য পাঠান। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দেন মহাজনের পুত্র। মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন। পথে এক নগরে আসে, সেদিন যেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল। কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সে পাত্র ছিল অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্যে একটি ফন্দি আঁটেন। মহাজনের পুত্রকে দেখে তিনি মনে মনে ঠিক করেন, এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিবাহের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, এটি সে মেনে নিতে পারেননি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেন যে, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক অন্ধ, চোখে দেখে না। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের বাবা মাকে এ সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরিয়ে দেন। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না। মামা বলে, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন। সেই সময় শিব পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন। পার্বতী বলেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না, আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিবাহ হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তার আপ্যায়ন করে, নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন। প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন। কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে মহাদেব বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের উপোস করে এবং এই ব্রত কথা শোনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।